রংপুরের সেই পুরনো স্কুলের কথা আপনি শুনেছেন কি, যেখানে দীর্ঘ দশকের নীরবতা গায়ে হাড়ে এক অদ্ভুত শীতলতা বয়ে আনে, আর যার দেয়ালে লুকিয়ে আছে অনেক অন্ধকার ইতিহাস। একসময় যা শুধু শিশুদের শেখার জায়গা ছিল, আজ তা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর অতি প্রাকৃত ফাঁদ, যেখানে হারিয়ে যায় প্রাণ আর ফিরে আসে শুধু নিঃশ্বাসহীন ছায়ারা। এই স্কুলের পেছনের জমিতে পুঁতে রাখা কঙ্কাল আর অজানা কোনো শক্তির অভিশাপ গ্রাস করেছে অনেককেই, যারা কখনোই আর পুরোপুরি শান্তি পাননি। আমাদের আজকের এই ভয়ঙ্কর পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সেই পুরনো স্কুলের ভেতরে, যেখানে একসময় ছিল শিক্ষার আলো, এখন সেখানে শুধু অন্ধকারের রাজত্ব। আমরা জানব কিভাবে এক এক করে সেখানকার অতি প্রাকৃত ঘটনা মানুষের জীবন কাবু করল, কি ছিল সেই গোপন রহস্য যা লুকিয়েছিল স্কুলের দেয়ালে, আর কিভাবে পুরো গ্রাম সেই অভিশাপের মুখোমুখি হয়েছিল। তাই আসুন চোখ বন্ধ করে ভাবুন সেই স্কুলের কথা, যেখানে প্রতিটি দেয়ালের পেছনে লুকিয়ে আছে এক একটি পুরনো গল্প, এক একটি আত্মার কান্না। এই গল্পটি শুধু ভয়ের গল্প নয়, এটি আমাদের প্রাচীন বিশ্বাস আর অজানা অতীতের এক আয়না। আর এই আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি সাহস পাবেন শুনতে সেই হাড় কাঁপানো সত্য? তাহলে চলুন আমরা প্রবেশ করি রংপুরের সেই স্কুলে, যেখানে অতীত আর বর্তমান এক হয়ে যায়, আর ভয়ের ছায়া ঘিরে ধরে আপনাকে এক অবর্ণনীয় যাত্রায়। ভয়ের ডায়েরি আপনাদের জন্য নিয়ে এসেছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাগুলো, যা কখনো হারাতে পারবেন না। সাবধান, এই গল্প শুনে আপনার শরীর কাঁপতে পারে, মন থমকে যেতে পারে, কিন্তু সত্যি এই অন্ধকার থেকে পালানোর কোনো উপায় নেই। ভয়ের ডায়েরিতে আপনি শুনছেন এমন সব বাস্তব ঘটনা যা ঘুমের রাত কেড়ে নিতে পারে, আর ভয় ঢুকে পড়ে মন প্রাণের গভীরে। আপনার চারপাশেও কি কখনো ঘটেছে অদ্ভুত, অস্বাভাবিক বা অলৌকিক কিছু, এমন কোনো গল্প যা দিনের আলোতেও ভাবলে গা শিউরে ওঠে? তাহলে আর দেরি না করে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার গল্পই হবে পরবর্তী ভয়ঙ্কর পর্বের মূল কেন্দ্রবিন্দু। আপনার গল্প পাঠাতে পারেন আমাদের ভিডিওর নিচে দেওয়া ইমেইল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর এখনই ভয়ের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ভয় কখন কোথা থেকে আসে তা কেউ বলতে পারে না। বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন প্রতিটি নতুন ভয়াবহ পর্ব মিস না হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই এবং ভয়ের ডায়েরির সকল শ্রোতাবৃন্দ। আমি রবিউল ইসলাম। ভয়ের ডায়েরি চ্যানেল অনেক দিন ধরেই শুনছি, কিন্তু একটা সময় ছিল যখন আমিও ভাবতাম এসব বানানো গল্প, যতক্ষণ না নিজের পরিবার থেকে কিছু শুনিনি। এই গল্পটা আমি শেয়ার করছি আমার দাদার কাছ থেকে শোনা। একবার না, বহুবার শুনেছি। যতবারই শুনি গলা শুকিয়ে আসে। আজও রাতে ঘুমাতে গেলে সেই দাদুর চোখের ভাষাটা মনে পড়ে। আমার দাদার নাম ছিল নূর মোহাম্মদ। তিনি ছিলেন বদরগঞ্জের এক গ্রামের স্কুল শিক্ষক। সেই স্কুলটা এখন আর নেই। ভাঙা মাঠ, গাছগাছালি আর একখানা ধ্বংসপ্রায় ভবন, এই নিয়েই আছে পুরাতন শালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। লোকের মুখে এই স্কুলটার নাম এখনও শয়তানের স্কুল। ঘটনার শুরু 1971 সালের ঠিক পরের বছর। যুদ্ধ শেষ, দেশ জুড়ে তখনও বিশৃঙ্খলা, আর আমাদের গ্রামে তখন শিক্ষার আলো বলতে ওই একটাই স্কুল। দাদা তখন সদ্যই চাকরি পেয়েছেন ওই স্কুলে। নতুন শিক্ষক, নতুন আশা নিয়ে স্কুলে যোগ দিলেন, কিন্তু শুরু থেকেই কিছু যেন অস্বাভাবিক। প্রথম দিনেই ক্লাস নেওয়ার সময় লক্ষ্য করলেন বাচ্চারা যেন ঘরটার এক পাশে যেতে চায় না। একটা কোণ দেয়ালে শ্যাওলা জমে আছে, এক কোণা ফাঁটা, বাতাসে মাঝে মাঝে কেমন একটা পচা গন্ধ ভেসে আসে। তবে গ্রামের মানুষ যেহেতু সবকিছুতে বিশ্বাস করে, ভূতে প্রেতে, দাদা সেগুলো পাত্তা দেননি। কিন্তু সেই দিন বিকেলে স্কুল ছুটির পর একটা ঘটনা ঘটে। স্কুলের পেছনে একটা বড় আম গাছ ছিল। সেই গাছটা নিয়ে অনেক গল্প চালু ছিল। বলা হতো রাতে ওখানে কেউ যায় না। তবু দাদা সাহস করে গিয়েছিলেন। আম কুড়াতে গিয়ে তিনি দেখেন
গাছটার নিচে একটা ছোট কাঠের বাক্স। খোলার পর ভেতরে পাওয়া গেল একটা পুরনো ধুলো মাখা ছাপা খাতা। আর খাতার ভেতরে অদ্ভুত সব আঁকি বঁকি। দাদা বলতেন সেই সব লাইনগুলো বাংলা, উর্দু, ইংরেজি কিছুই না, কিন্তু মনে হচ্ছিল যেন দেখলেই মাথা ধরে আসে। রাতে সেই খাতা ঘরে নিয়ে এসেছিলেন দাদা, আর এরপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত 1টা বাজতেই ঘরের জানালার কাঁচ টুক করে শব্দ করে ভেঙে পড়ে। দাদার ঘরে রাখা লাঠিটা হঠাৎ নিজে নিজে মেঝেতে গড়াতে থাকে। চুলা নিভে যায় হঠাৎ করেই। দাদা তখন ভাবেন হয়তো এসব কাকতালীয়, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান খাতাটা নেই। তখন দাদার বয়স 30। ভয় পাননি। বেশিরভাগ মানুষ যেমন ভয় পায়, তবু কিছুটা শঙ্কা নিয়ে স্কুলে যান। আর সেদিন থেকেই স্কুলের এক একটা ক্লাসে এক এক রকম সমস্যা দেখা দেয়। একটা বাচ্চা কানে হাত দিয়ে কান্না করে বলছে, মাস্টার মশাই, কে যেন আমার কানে ফিস ফিস করে বলছে, মরে যা, মরে যা। আর একটা ছেলেকে পাওয়া গেল টয়লেটের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে। যত দিন যেতে লাগলো তত অদ্ভুত ঘটনা বাড়তে লাগলো। স্কুলের বারান্দায় হঠাৎ একটা টিনের দরজা নিজে নিজে খচ করে নড়ে ওঠে। রাতের বেলায় পিয়ন সাহেব একদিন বললেন স্কুল ঘরের ভেতর আলো জ্বলতে দেখেছেন, অথচ সেদিন তো কোনো ক্লাসই ছিল না। এভাবেই ধীরে ধীরে স্কুলটা একটা অদ্ভুত ভয়ের জায়গায় রূপ নিতে থাকে। বাচ্চারা আসতে চায় না, শিক্ষকরা বদলির জন্য আবেদন করে, তবু দাদা ছাড়েননি। তিনি জানতে চেয়েছিলেন কেন এমন হচ্ছে। তবে সেই খাতার পর আর কখনো কেউ কিছু খুঁজে পায়নি। কিন্তু এর কয়েকদিন পর দাদা স্বপ্নে দেখতে থাকেন একটা বাচ্চা মেয়ে স্কুলের পেছনের ঘাসের মাঠে বসে কাঁদছে। সাদা ফ্রক, খুলে যাওয়া চুল, আর মুখটা দেখা যায় না, তবে কান্নার আওয়াজটা এত করুণ ছিল যে জেগে উঠে বুক ধরফর করত। সেই খাতাটি হারিয়ে যাওয়ার কয়েকদিন পর দাদার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। যেমন আগে রাতে সময় মতো ঘুমিয়ে পড়তেন, এখন মাঝরাতে একা বসে থাকেন উঠোনে, মাথায় চেপে বসে একটা ভাবনার ভার। তিনি বলতেন কিছু একটা আছে ওই স্কুলে, কিছু অসম্পূর্ণ, কেউ যেন চাইছে আমি এটা খুঁজি। এভাবে ভাবতে ভাবতে একদিন সন্ধ্যার পর স্কুলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শীতকালের শুরু, তখন চারদিকে কুয়াশার পরত জমছে। স্কুলের ভেতরে ঢোকার সময় মনে হচ্ছিল পা যেন ভারী হয়ে এসেছে, ভেতরে অন্ধকার ঘনিয়ে এসেছে। সবার চলে যাওয়ার পর পুরো স্কুলটা যেন নিঃশব্দে কোনো শ্বাস নেয়। সেই নিঃশ্বাস আপনি শুনতে পাবেন। দাদা ছোট একটা হারিকেন জ্বালিয়ে হেডমাস্টারের রুমে বসে পড়লেন। চুপচাপ তাকিয়েছিলেন দেয়ালের পুরনো ম্যাপে, যেখানে বাংলাদেশের চারপাশ আঁকা আর রং ফিকে হয়ে গেছে। কিন্তু তখনই এক সময় কাচের জানালার বাইরে ছায়া নড়তে দেখলেন। কেউ যেন স্কুলের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, হালকা পায়ের শব্দ। দাদা লাঠি হাতে বেরিয়ে এলেন রুম থেকে। বারান্দায় কেউ নেই, তবে মাটিতে খালি পায়ের ধুলো ছাপ স্পষ্ট, ছোট্ট পায়ের ছাপ। আর সেই ছাপ সোজা নিয়ে যাচ্ছে পিছনের পুরনো লাইব্রেরি রুমের দিকে, যেটা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। দাদা সাহস করে এগিয়ে গেলেন। লকড ডোর, তবু ভেতর থেকে যেন কেউ দরজায় আলতো করে হাত রাখছে বারবার। থাপ 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 শব্দ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই সেই শব্দ থেমে গেল। কিন্তু তখন হঠাৎই মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। দাদা ঘুরতেই কিচ্ছু নেই, তবে ঠিক সেই মুহূর্তে তিনি শুনলেন এক শিশুর কান্নার শব্দ। নাক বন্ধ করে নিঃশব্দে কাঁদে যেমন শিশুরা, ঠিক সেই রকম। তিনি একবার ভাবলেন পালিয়ে যাবেন, তবু সাহস করে পেছনের বারান্দা দিয়ে গাছতলায় চলে গেলেন, যেখানে সেই খাতাটা পেয়েছিলেন একদিন। গাছের নিচে দাঁড়াতেই মনে হলো বাতাস হঠাৎ থেমে গেছে, ঝিঁঝি পোকারাও চুপ। আর ঠিক সেই সময় গাছের গোড়ার মাটি একটু নড়ে উঠল, আর বেরিয়ে এলো একটি কাঠি বাঁধানো রক্তমাখা রুমাল। ভেতরে পেঁচানো একটা পুরনো ছবির টুকরো। ছবিটা খুলে দাদা দেখলেন 3 জন ছোট মেয়ে দাঁড়িয়ে আছে স্কুল মাঠে, কিন্তু তাদের চোখ নেই, চোখের জায়গা খালি। আর ছবির নিচে লেখা, ফিরিয়ে দাও, না হলে আমরাই নিয়ে নেব। এখানেই শেষ নয়। সেই রাতের পর থেকে দাদার শরীর খারাপ হতে শুরু করে। সাধারণ সর্দি কাশি নয়, দেখা যায় ঘাড়ে পেছনের দিকে 3টা গভীর আঁচড়, যা নিজে নিজে দেওয়া সম্ভব নয়। তিনি কিছুই বলতে পারতেন না,
জেগে থাকতেন, চোখ লাল হয়ে যেত, মাঝে মধ্যে গলা দিয়ে শীষের মতো শব্দ বের হতো। আমার মা বলতেন তখন দাদুর পাশে থাকা একেবারে অসম্ভব ছিল। রাতে তার বিছানার চারপাশে কুয়াশা জমত ঘরের ভেতরেই। ঘরের বাতাস ঠান্ডা হয়ে যেত, জানালা হঠাৎ খুলে যেত, আর দূরে কেউ যেন হাসত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এক রাতে দাদার বিছানার নিচে পাওয়া যায় সেই খাতা যেটা হারিয়ে গিয়েছিল। তবে এবার খাতাটা খোলার পর প্রথম পাতায় যে শব্দ লেখা ছিল তা আর কোনো ভাষায় পড়া যায় না। তবু আমার দাদু সে খাতা আবারও স্কুলে নিয়ে গিয়েছিলেন, কারণ তার মনে হচ্ছিল ওই খাতাই সব কিছুর মূল। আর কিছু আছে যেটা এই স্কুলের ভেতরেই আটকে আছে, অনেক বছর ধরে, এখন মুক্তি চায়। কিন্তু সে মুক্তি কি কাউকে রক্ষা করবে, নাকি আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আসবে? খাতাটি আবার ফিরে আসার পর দাদার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। তিনি বলতেন, ওই খাতা যেন আমাকে নিয়ে খেলতে চায়, আমি যেন ওর খেলার পুতুল। দিন যায়, কিন্তু রাতে দাদার ঘুম আসে না। ঘরের ভেতরে একটানা কান্নার শব্দ, জানালার কাছে কাউকে দাঁড়িয়ে থাকা দেখতে পাওয়া, এমনকি দরজার নিচ দিয়ে যেন কারো নিঃশ্বাস ঢুকে আসে। এইসব নিয়ে এক ধরনের মানসিক চাপ চেপে বসে তার ওপর। এই অবস্থায় একদিন দাদা স্কুলে গিয়ে হেডমাস্টারের পুরনো আলমারির চাবি চেয়ে নেন। সেই আলমারিটি বহুদিন খোলা হয়নি, ভেতরে শুধু ধুলো, কিছু পুরনো রেজিস্টার আর কিছু শিক্ষকের নথিপত্র। দাদা খুঁজতে খুঁজতে একটা রেজিস্টার খাতা বের করলেন, যাতে ছাত্রদের নাম, রোল নম্বর আর অনুপস্থিতির তথ্য লেখা। কিন্তু সেখানে এক জায়গায় এসে চোখ আটকে গেল। এক পাতা জুড়ে একটানা 5 জন ছাত্রের নাম লাল কালি দিয়ে কাটা, আর পাশে লেখা প্রত্যাবর্তন হয়নি। তারিখটা 1962 সালের 13 জুন। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই পাতাটার নিচে লেখা আছে ফাইল সংরক্ষিত নয়। বিষয়টি উল্লেখযোগ্য নয়। দাদা রীতিমতো কেঁপে উঠেছিলেন। 5 জন ছাত্রী একসাথে গায়েব, কিন্তু কোথাও তার কোনো রেকর্ড রাখা হয়নি। কে লিখেছে এই কথা উল্লেখযোগ্য নয়? সেই রাতেই তিনি আমাদের বাড়ির পুরনো বারান্দায় বসে দাদিকে বলেছিলেন, এই স্কুলে কিছু চাপা পড়ে আছে, কেউ চায় না সেটা বের হয়ে আসুক। এরপর দিন দাদা ঠিক করলেন রেজিস্টারটা নিয়ে যাবেন গ্রামের সবচেয়ে পুরনো মানুষ হাকিম চাচার কাছে। হাকিম চাচা ছিলেন এক সময়কার জমিদার বাড়ির কেরানি, সব কিছুর হিসেব রাখতেন আর পুরনো সময়কার অনেক গোপন কথা জানতেন। হাকিম চাচা রেজিস্টারটা হাতে নিয়ে খুব মন দিয়ে পড়লেন, তারপর চুপ হয়ে গেলেন। দাদু বারবার বললেন, বলুন চাচা, আপনি নিশ্চয়ই কিছু জানেন। অনেকক্ষণ পরে চাচা বললেন, এই স্কুলে একসময় একটা মেয়ের মৃত্যু হয়েছিল, খুব চুপচাপ একটা মেয়ে, তার নাম ছিল মিনারা। সে একদিন স্কুলে পড়ে গিয়েছিল ক্লাসে, শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কেউ বুঝতেও পারেনি ও মরে গেছে। কিন্তু তারপর কি হয়েছিল জানো? ওর লাশ পাওয়া যায়নি, কেউ খুঁজেও পেল না। ওর মা দিন রাত পাগলের মতো ঘুরতো, মাঠে চিৎকার করে বলতো, ও আমারে ডাকছে। গ্রামবাসী তখন বলেছিল হয়তো মেয়েটা হারিয়ে গেছে, অথবা ওকে কে যেন নিয়ে গেছে। দাদু জিজ্ঞেস করেছিলেন, আপনি কি মনে করেন? চাচা তখন শুধু বলেছিলেন, ওর কান্নাটা আজও স্কুলের পেছনে শোনা যায়। এই কথাটা শোনার পর দাদার মাথার ভেতরে যেন একটা শব্দ বাজল। সেই ছোট্ট মেয়েটার কান্না, সেই ফ্রকের আওয়াজ, আর সেই বারবার স্বপ্নে আসা মুখবিহীন সাদা চেহারাটা। এই কি সেই মিনারা? আর তাহলে বাকিরা কারা? সেই রেজিস্টারের 5 জন ছাত্রীর নাম? পরদিন স্কুলে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। দাদা বলেন, তার ক্লাসে হঠাৎ করে এক বাচ্চা মেয়ে ঢুকে পড়ে, যাকে আগে কখনো দেখা যায়নি। সে এসে একেবারে বেঞ্চের পেছনের দিকটায় চুপচাপ বসে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলে না, হাত কাঁপে, মুখে দাগ। ক্লাস শেষে দাদা যখন খাতায় উপস্থিতি নিচ্ছিলেন, তখন তার চোখ পড়ে এক নামের ওপর, মিনারা আক্তার। তিনি ঘাবড়ে গিয়ে চারপাশ তাকান, কিন্তু মেয়েটি ততক্ষণে নেই, হাওয়ায় মিলিয়ে গেছে। দাদা বলেন, ওই দিনই তিনি বুঝেছিলেন এই স্কুলটা আর স্রেফ একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই, এটা এখন এক আত্মাদের খেলার মাঠ। আর সেই খাতাটা, এটা আসলে একটা ফাঁদ। যে একবার ছুঁয়েছে সে জীবনের শেষ দিন পর্যন্ত দাগ নিয়ে ঘুরে বেড়ায়। এরপর থেকে দাদার শরীরে আরও কিছু পরিবর্তন দেখা দেয়। ঘাড়ে অদ্ভুত আঁচড়ের দাগ, হাতের চামড়া শুকিয়ে যাওয়া, মাঝে মাঝে নিজেই নিজের হাত কামড়ে রক্ত বের করে ফেলা, এমন সব আচরণ।
দাদি বলতেন ওর চোখে তখন অন্য কেউ এসে বসত, যেন নূরও নেই, অন্য কেউ ওর শরীর নিয়ে খেলছে। একদিন সকালে দাদা বললেন, আমি বুঝতে পারছি আমাকে কেউ ডাকছে স্কুলের ভেতর থেকে, ওই লাইব্রেরির ঘর, কিন্তু ওদের কথা শুনলে আমি ফিরে আসতে পারবো না। তবু সেই দিন বিকেলে দাদা আরেকবার গেলেন স্কুলে, একা, নিঃশব্দে, কাউকে কিছু না বলে। তিনি জানতেন হয়তো এটাই শেষবার, আর তার আগে সত্যটা মুখোমুখি না হলে শান্তি নেই। স্কুলে তখনও আলো ঢুকছে কুয়াশার ফাঁক গলে। মাঠে ঝাঁক ঝাঁক কাক বসে আছে। কাকগুলো এক দৃষ্টিতে তাকিয়েছিল স্কুলের পেছনের ঘরের দিকে, যেন জানে আজ কিছু একটা ঘটবে। দাদা সোজা চলে গেলেন লাইব্রেরির সামনে, যে ঘর বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে ওই অদ্ভুত ফিসফিস, দরজায় হাত রাখার শব্দ আর পচা গন্ধ আসে। চাবি নিয়ে গিয়েছিলেন হেডমাস্টারের কাছ থেকে। চাবিটা দরজার ছিটকিনিতে ঢুকিয়ে ঘোরাতেই টিকটিক শব্দ করে খুলে গেল দরজা। ভেতরটা অন্ধকার। দাদা হারিকেন জ্বালিয়ে ঢুকলেন। পা রাখতে মেঝেতে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছিল ঘরের ভেতর যেন কেউ নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। তবে যেটা দাদা প্রথমে দেখলেন সেটা ছিল দেয়ালের গায়ে আঁকা অস্পষ্ট চিহ্ন, বৃত্তের ভেতরে ছড়ানো কিছু লেখা। আর পাশে খোলা ছিল একটা ছোট্ট কাঠের বাক্স, যার ভেতরে ছেঁড়া ফ্রকের টুকরো, রক্তে মাখা পুরনো রুমাল আর একগাছি কাটা চুল। দাদা এগিয়ে গিয়ে বাক্সের দিকে তাকাতেই তার হারিকেনের আলো কেঁপে উঠল। আর ঠিক তখনই ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা একটা ছায়া দাদার দিকে এগিয়ে এলো। একটা মেয়ে, ছোট, সাদা ফ্রক পরা, মাথা ঝুঁকে আছে, চুল ভেজা ভেজা, পায়ের আঙুলগুলো উল্টো দিকে ঘোরানো। দাদা পিছু হটলেন, কিন্তু মেয়েটি হঠাৎ মুখ তুলে তাকালো। তার মুখে কোনো চোখ নেই, একটা ফাঁকা জায়গা, ফাটা চামড়ার নিচে কেবল গর্ত। আর সেই গর্তের ভেতর দিয়ে যেন শোনা যাচ্ছিল আরো অনেক কণ্ঠস্বর। মেয়ের নয়, বুড়ি মেয়ে, কিশোর, পুরুষ, একসাথে অনেকগুলো কণ্ঠ। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দাদা সেই মুহূর্তে নিজেকে টেনে বের করে আনতে চেয়েছিলেন, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে। আর তখন লাইব্রেরির চারপাশে বইয়ের তাক থেকে নিজে নিজে পড়ে যেতে শুরু করলো বইগুলো। মেঝেতে ধুলোর ঘূর্ণি উঠতে লাগলো। ঘরের ছাদ থেকে ফোঁটা ফোঁটা লাল রক্তের কিছু পড়তে লাগলো। পানি নয়, যেন রক্ত। হঠাৎ সেই ছায়া মেয়ে দাদার দিকে এক লাফে এগিয়ে এলো। তার কানে মুখ নিয়ে ফিস ফিস করে কিছু বলল, যার অর্থ দাদা কোনো দিন কাউকে বলতে পারেননি। কিন্তু সেই মুহূর্তে তিনি হাত বাড়িয়ে ধরেছিলেন সেই কাঠের বাক্সটা, আর সেটা ছুঁতেই সব কিছু থেমে যায়। আলো নিভে গেল, শব্দ থেমে গেল, ঘরটা আবার নিঃশব্দ। তখনই দরজাটা আনমনে খুলে গেল। দাদা দৌড়ে বেরিয়ে আসেন, হাঁপাতে হাঁপাতে মাঠে বসে পড়েন। আর দূর থেকে স্কুলের মাঠের এক কোনায় একটা পুরনো গাছের নিচে দেখেন সেই মেয়েটা, সাদা ফ্রক, দাঁড়িয়ে আছে একা। দাদার দিকে তাকিয়ে বলে, তুমি দেখেছ, এখন তোমারও সময় আসবে। সেই ঘটনার পর দাদা অসুস্থ হয়ে পড়েন। শরীর শুকিয়ে যায়, চোখে ধূসর ছায়া। কিন্তু তিনি কাউকে কিছু বলেন না, শুধু একটা কথা বারবার বলেন, স্কুলটা এখন আর খালি নেই, তারা ফিরে এসেছে, আর তারা কাউকে যেতে দিচ্ছে না। তবে রহস্য এখানেই থেমে থাকেনি, কারণ কয়েকদিন পর হেডমাস্টার দাদুকে ডাকেন আর বলেন, স্কুলের পেছনের জমিতে গর্ত খুঁড়তে গিয়ে একটা শিশুর খুলি পাওয়া গেছে। আর সেই খুলির পাশে মাটির নিচে পাওয়া যায় একটা রক্তমাখা খাতা, ঠিক দাদার সেই হারানো খাতার মতো। হেডমাস্টার স্কুলের পেছনের জমি থেকে পাওয়া শিশুর খুলি আর সেই রক্তমাখা খাতাটি দাদার হাতে তুলে দেন। দাদা খাতাটা খুলে চমকে উঠেছিলেন। ভেতরের প্রথম পাতায় লেখা, এই খাতায় যা লেখা তা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি লিখে যাচ্ছি, কারণ আমি জানি আমার সময় শেষ। নামটা ছিল নিচে লেখা রফিকুল ইসলাম, তারিখ 1957 সালের 5 আগস্ট। কিন্তু অবাক করা বিষয় হলো, স্কুলে কখনো রফিকুল ইসলাম নামে কোনো শিক্ষক ছিলেন না। নথিপত্র ঘেঁটে দেখা গেল এমন কোনো নামই নেই, কিন্তু খাতায় প্রতিটি পাতায় যেন ধাপে ধাপে এক অজানা গোপন চুক্তির কথা লেখা। প্রথম দিকে বোঝা যায় রফিকুল ছিলেন এক অস্থায়ী শিক্ষক, যাকে স্কুলে পাঠানো হয়েছিল 1 মাসের জন্য। কিন্তু প্রথম সপ্তাহেই তিনি টের পান, স্কুলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বিকেল 4:45 থেকে 5টা পর্যন্ত একটা ছায়া ক্লাসরুমে ঢোকে, দরজা বন্ধ হয়
আর হালকা গন্ধ ছড়ায় পুরো ঘরে। তিনি যখনই এই বিষয় নিয়ে কথা বলেছিলেন, অন্য শিক্ষকরা বলেছেন ওসব নিয়ে মাথা ঘামাবেন না, আগে অনেকেই খুঁজতে গিয়ে আর ফেরেনি। খাতার পাতা উল্টে দাদা দেখতে পান রফিকুল অনেক দিন ধরে খেয়াল রাখতেন স্কুলের ছাত্রছাত্রীদের আচরণ। তার নোটে লেখা, একটি মেয়েকে দেখছি যার নাম মিনারা। সে মাঝে মধ্যে হঠাৎ উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। কোনো প্রশ্ন করলে মুখে কথা নেই, শুধু ফিস ফিস করে বলে তারা ডাকছে, ওরা ফিরে আসছে। রফিকুল শেষ দিকে এমন কিছু লিখেছেন যা প্রায় অস্বাভাবিক। স্কুলের পেছনের জমিটা ওদের দরজা, ওখানে কিছু পোঁতা আছে। প্রতিদিন কেউ না কেউ ওদের খাওয়ায়, আত্মা দিয়ে, ভর দিয়ে, রক্ত দিয়ে। একবার একটা ছোট ছেলে হারিয়ে গিয়েছিল, সবাই বলল পুকুরে ডুবে গেছে, কিন্তু আমি জানি, আমি নিজে দেখেছি স্কুলের লাইব্রেরির দরজা দিয়ে নিজে নিজে খুলে যায়, আর সেই ছেলেটা ঢুকে যায় ভেতরে, তারপর আর ফিরে আসে না। খাতার একেবারে শেষ পাতায় লেখা, আমি জানি আমি শেষ হয়ে যাচ্ছি, ওরা এসে গেছে। আর এই খাতা, এটাকে কেউ যদি একবার খুলে ফেলে তাহলে ওদের খিদে আবার জেগে উঠবে। এই পর্যন্ত পড়ে দাদা অনেকক্ষণ চুপ করেছিলেন। মাঠের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন স্কুল ভবনের দিকে। তিনি নিজেই বলেছিলেন, যদি সত্যি এই রফিকুল ইসলাম নামে কেউ ছিলেন, তাহলে তার অস্তিত্ব স্কুলের দেয়ালে কোথাও লুকিয়ে আছে। সেই রাতে দাদা সিদ্ধান্ত নিলেন পুরো স্কুল চত্বর ঘুরে দেখবেন। এবার তিনি একা যাবেন না, সাথে নেবেন গ্রামের একজন সোলাইমান চাচা, যিনি অনেক আগে স্কুলের কেয়ারটেকার ছিলেন। দুজন মিলে হারিকেন নিয়ে রাত 9টার দিকে ঢুকলেন স্কুলে। প্রথমে কিছুই দেখা গেল না, তবে স্কুলের পেছনের দেয়ালের এক জায়গায় অনেক পুরনো খোয়া পড়ে যাওয়া রঙের নিচে একটা লাল কালি দিয়ে লেখা নাম ধরা পড়ে। দেয়ালের নিচে মাটির কাছাকাছি একটু হেলে লেখা রফিকুল ইসলাম। আরও নিচে আরও হালকা করে লেখা, পেছনের গাছের নিচে ওরা আছে, বাকিরা আমিও। দাদা আর সোলাইমান চাচা সেদিনই গিয়ে সেই গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করেন। প্রথমে মাটি থেকে বেরিয়ে আসে কাঠের ছোট ছোট পাটাতন। তাদের নিচে পাওয়া যায় ছেঁড়া পোশাক, শিশুর জুতা আর একটা সোনালি রঙের পাতলা প্লেট, যেটার উপর অদ্ভুত প্রতীক খোদাই করা। আর এক কোনায় একটি ছোট কঙ্কালের খুলি। ঠিক তখনই দমকা হওয়ার ছাপটায় হারিকেনের আলো নিভে যায়, আর অন্ধকারে চারপাশ থেকে ভেসে আসে কণ্ঠস্বর, ফিরে এসো, আবার খেলা শুরু হোক। এই মুহূর্ত থেকে স্কুলটা আর শুধু স্কুল ছিল না, ওটা ছিল একটা ফাঁদ, একটা প্রবেশদ্বার। আর দাদা তখনও জানতেন না এই খাতার গল্প, এই মাটির নিচে পুঁতে রাখা কঙ্কাল আর এই রফিকুল ইসলাম নামটা আসলে কিসের প্রতীক। স্কুল থেকে বের হওয়ার পর দাদা আর সোলাইমান চাচা ঘরে ফিরে এসে অনেক কথা বললেন। দাদা তখন বুঝতে পারছিলেন এই স্কুলে শুধুই ভূত প্রেত নয়, আছে এক গভীর গোপন আঘাত, এক অভিশাপ যা বহু বছর ধরে কেউ খুলতে পারেনি। গ্রামে ফিরে এসে দাদা লক্ষ্য করলেন স্কুলের পাশে পুরনো গাছটা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে, একরকম ঝাঁঝালো মিষ্টি গন্ধ, যেটা কানে আসতেই মাথা ভারী হয়ে যায়। গাছটার নিচে একটু জায়গা খুঁড়তে গিয়ে দেখতে পেলেন সেখানে একটি পুরনো পুঁথি পাথর। পাথরের উপর কোনো লেখা না থাকলেও দাদা অনুভব করলেন যেন এই পাথরটা শুধু মাটির নয়, একটু ভিন্ন, অন্য জগতের। এরপর থেকে দাদার শরীরে দেখা দিল অস্বাভাবিক উপসর্গ। রাতের বেলা ঘুমের মধ্যে কাঁপুনি আসা, হঠাৎ বেজে ওঠা এক অজানা কণ্ঠের ডাক, আর চোখে কালো ছায়া ভাসা। একদিন দাদা রাতে স্বপ্ন দেখলেন সেই গাছটার নিচে এক মেয়ে বসে আছে, সাদা ফ্রক পরা, চোখে দুঃখের অশ্রু। সেই মেয়েটি ধীরে ধীরে তাকে ডাকছে, তুমি আসো, আমাদের মুক্তি দাও। ভয়ে ঘুম ভেঙে যায় দাদার। সকালে উঠে তিনি গ্রামের কালী মন্দিরে গিয়ে কবিরাজের সাথে দেখা করলেন। কবিরাজ বললেন, এই অভিশাপ শুধু মাটিতে নয়, এটা সময়ের স্রোতেও আটকা পড়েছে। তাকে মুক্তি দিতে হলে স্কুলের ইতিহাস খুঁড়ে বের করতে হবে সত্যের মুখ। দাদা আরও গভীরে গিয়ে জানলেন এই স্কুলে একসময় এক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। 5 জন ছাত্রীর হঠাৎ রহস্যজনক মৃত্যুর গল্প, যাদের নাম রেজিস্টারে কেটে ফেলা হয় যেন সবাই ভুলে যায় তাদের অস্তিত্ব। এভাবেই ধীরে ধীরে এক এক করে সামনে আসে স্কুলের ইতিহাসের অন্ধকার দিক। আর দাদার জীবনের সঙ্গে মিলতে থাকে অতি প্রাকৃত ঘটনা, যা শুধু তাকে নয়, পুরো গ্রামকেও আক্রান্ত করে। রাতের আধারে দাদা হারিকেন হাতে স্কুলের ভিতরে ঢুকলেন। দরজাগুলো নিজের মতো করে কেঁপে উঠছে, যেন জানাচ্ছে আজ রাতে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে।
স্কুলের করিডোরের দেয়ালে যেন অদ্ভুত ছায়া নাচছে। কোনো শব্দ নেই, শুধু তার হারিকেনের আলো আর তার নিজের নিঃশ্বাসের শব্দ। হঠাৎ করেই লাইব্রেরির পাশ থেকে একটা মৃদু ফিসফিসানি শোনা গেল, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দাদা থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা আর কোনো সাধারণ শব্দ নয়। একটি ছায়াময়ী মেয়ে সাদা ফ্রক পরে মাথা নিচু করে করিডোরের এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখ নেই, শুধু খালি গর্ত। মেয়েটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। দাদা পেছনে সরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু পা যেন মাটি থেকে লেগে আছে। মেয়েটির ফিসফিসানি আবার কানে বাজতে লাগলো, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। হঠাৎ মেয়েটি হাত বাড়িয়ে দাদার হারিকেন ধরে। তার স্পর্শে আলো নিভে গেল, ঘর অন্ধকারে ঢেকে গেল। দাদা তখন অনুভব করলেন তার চারপাশে আরও কিছু উপস্থিতি আছে, পুরনো আত্মারা, যারা বহু বছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল। আত্মারা কাঁদছে, চিৎকার করছে, কিন্তু কেউ তাদের শুনছে না। এক মুহূর্তে হঠাৎ করেই দরজা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। দাদা আটকে গেলেন ঘরে। শব্দে শব্দে সবাই মিলে গায়ে জোরালো আহাজারি। দাদা হঠাৎ চিৎকার করলেন, কিন্তু কেউ শুনল না। সে রাতে দাদা বুঝলেন ওই স্কুলে আর তার কোনো নিয়ন্ত্রণ নেই। স্কুল যেন এক অন্ধকার শক্তির আবাসস্থল। পরের দিন সকালে দাদাকে স্কুল থেকে পাওয়া গেল অজ্ঞান অবস্থায়। তার হাত থেকে হারিকেন পড়েছিল, আর সে খাতা নিয়ে যা শুরু হয়েছিল শেষ হয়নি। দাদা জানতেন তাকে এখন আর একা থাকতে হবে না, কারণ এই স্কুলের রহস্য ধীরে ধীরে তার পরিবারকে আর গ্রামবাসীকে গ্রাস করতে শুরু করেছে। দাদার অসুস্থতার পর থেকে ঘরে একটা অদ্ভুত শীতলতা বাসা বাঁধতে শুরু করলো। রাতের অন্ধকারে গৃহস্থালীর সবাই ঘুমাতে পারত না। দাদার ঘরের দরজার নিচ থেকে মাঝে মধ্যে একটা কুরকুরি শব্দ উঠত, যেন কেউ বারবার আস্তে আস্তে আঘাত করছে। কখনো আবার ছোট্ট শিশুর কান্না, কখনো আবার দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ, যা কেউ ব্যাখ্যা করতে পারত না। একদিন রাতে দাদার ছোট ভাই ইসমাইলের ঘুম ভাঙল হঠাৎ। বাতাস শীতল আর গা ছমছমে। ঘরের এক কোনায় একটি ধূসর ছায়া দেখা গেল, যা ধীরে ধীরে একটি মেয়ের রূপ নিল। সে মেয়ে যাকে দাদা স্কুলে দেখেছিলেন, আজ ওদের ঘরে এসে দাঁড়িয়েছিল। ইসমাইলের মুখ থেকে কেবল বের হলো, মিনারা। পরদিন সকালে দাদা জানালেন, আমাদের পরিবার আর এই অভিশাপ থেকে মুক্তি পাবে না যতক্ষণ না স্কুলের সেই ভেতরের রহস্য সমাধান হয়। তারা সিদ্ধান্ত নিল গ্রামের এক প্রাচীন কবিরাজের সাহায্য নিতে হবে। কবিরাজ এসে বললেন, এই অভিশাপ ছুঁতে গেলে তোমাদের সবাইকে একত্রে থাকতে হবে, কারণ ওরা পার্থক্য করতে পারে না একতাবদ্ধ পরিবারকে আর একা মানুষকে। এরপর তারা গ্রামের মন্দিরে গিয়ে বিশেষ ওঝার সাহায্যে স্কুলের অভিশাপ ভাঙার চেষ্টা করল। কিন্তু ওঝা যখন স্কুলের কাছে পৌঁছালেন, তখন স্কুল থেকে এক ভয়াবহ আর্তনাদ শুনতে পেলেন। এটা ছিল হাজারো আত্মার কাঁদুনি, যারা মুক্তি চায়। ওঝা বললেন, এখানে শুধু এক বা দুই আত্মা নেই, এখানে আছে একসময় হারানো অনেক মানুষের চিত্ত, যাদের সবাই ভুলে গেছে। ওঝা সেই রাতে স্কুলের চারপাশে মন্ত্র পাঠ করলেন। আত্মারা এক এক করে শান্ত হলো, কিন্তু শেষ পর্যন্ত একটি শক্ত আত্মা রয়ে গেল, যে আত্মা ছিল দাদার সেই দেখা ছায়াময়ী মেয়ে মিনারা। মিনারা বলল, আমাকে মুক্তি দিতে হবে, না হলে সবাই ধ্বংস হবে। এরপর একটি বিশেষ আচার অনুষ্ঠান আয়োজন করা হলো, যেখানে স্কুলের মাটি থেকে সেই সোনালি পাতলা প্লেটটি তুলে আনা হয়। শেষে সেই আত্মা মুক্তি পায়, আর স্কুলের অভিশাপ অনেকটাই দূর হয়। দাদার শরীরও স্বাভাবিক হতে থাকে। তবে গ্রামের মানুষের মনে এখনও গুঞ্জন শোনা যায়। স্কুল থেকে এখনও রাতে মাঝে মাঝে ফিসফিসানি শোনা যায়। গল্প এখানেই শেষ নয়, কারণ দাদা বলতেন, স্কুলের দেয়াল যতদিন থাকবে ওদের স্মৃতি সেখানেই থেকে যাবে। পুরনো স্কুলটা আজও দাঁড়িয়ে আছে গ্রামটার এক কোনায়। দেয়ালের ফাটলে ঢুকে গেছে সময়, আর তার ভেতরে গেঁথে আছে শত বছরের ভয়, কান্না আর হারিয়ে যাওয়া কিছু আত্মার ছায়া। কে জানে, হয়তো আজ রাতেই কেউ হাঁটবে সেই স্কুলের বন্ধ বারান্দায়, আবার বাজবে অজানা সেই ঘণ্টা ধ্বনি। কারণ কিছু দুঃস্বপ্ন কখনো শেষ হয় না, সেগুলো শুধু অপেক্ষা করে পরবর্তী শিকারটার। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে ভয়ের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না, যেন প্রতিটি নতুন ভয়ের গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনার চারপাশে ঘটে যাওয়া কোনো অদ্ভুত, অস্বাভাবিক বা ভৌতিক ঘটনা থাকলে তা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। হয়তো পরবর্তী ভয়াবহ গল্পটি হবে আপনার পাঠানো সত্যি একটি ঘটনা।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরের গল্পে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।